এই গুলশান দুয়ে যাবে? হ্যাঁ যাব, উঠেন। কি ব্যাপার? এ তোমার স্ত্রী নেহা? আমি পরবশে থাকাকালীন আমার স্ত্রী নাকি অন্য একটা ছেলের হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেছিল। আমার বাবা মা আমাকে বলেছিল ওর তো ভালো থাকার কথা, কিন্তু আজকে ও রাস্তায় রাস্তায় রিক্সা চালাচ্ছে কেন? না না, বিষয়টা তো আমাকে জানতেই হবে। কি হলো স্যার, উঠেন। হ্যাঁ হ্যাঁ, যাব। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি একটা মেয়ে মানুষ হয়ে এইভাবে রাস্তায় রাস্তায় অটো চালিয়ে বেড়াচ্ছেন কেন? স্যার, সবই আমার কপাল। ভাগ্যে যা লেখা আছে তাই হইতেছে। ভাগ্যের লিখন তো আর কোনোদিন খণ্ডানো যায় না। আল্লাহ তাআলা আমার ভাগ্যে যেটা লিখে রাখছে সেইটাই হইতেছে। আচ্ছা, আপনি উঠেন না অটোতে। হ্যাঁ, যাবই তো। আচ্ছা, আপনাকে না আমার কেমন চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগতেছে? কি কইতেছেন স্যার আপনি? আমার আপনি কোত্থেকে চিনবেন? আপনি হইছেন স্যার মানুষ, আপনি হইছেন সাহেব, আর আমি হইছি সামান্য একজন অটোওয়ালি, অটো চালাই। আপনি আমারে কোত্থেকে চিনবেন? এত কথা না কয়ে ওঠেন তো। আমার মনের ভুল না। আচ্ছা, আপনি ওই কাবিরের ওয়াইফ নেহা না? বাবা, আপনি আপনি কাবির কিভাবে চিনেন? হ, আমি কাবিরের ওয়াইফ। আসলে কাবির আমার বেস্ট ফ্রেন্ড। আর তার থেকে বড় কথা, কাবির তো প্রবাসে থাকে, আর প্রবাসে আমরা দুজনে একসঙ্গেই ছিলাম। আচ্ছা, কাবির আমাকে বলেছিল কাবির প্রবাসে থাকাকালীন আপনি নাকি অন্য একটা ছেলের হাত ধরে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। হায় আল্লাহ, আপনি এগুলো কি কইতাছেন? আমি কাবির রে অনেক ভালোবাসি। আমি কাবির রে রেখে অন্য পোলার হাত ধরে কেলিকে বাসা থেকে চলে যাবো? আপনি কোথাও ভুল শুনছেন। না না, ভুল শুনবো কি করে? দেখেন, কাবির কিন্তু সবসময় আমাকে ওর সমস্ত কথা বলতো, আর ও অনেক কান্নাকাটি করছিল আপনার এই বিষয়টা জানার পর, যে আপনি নাকি ওকে ঠকায়ে অন্য একটা ছেলে হাত ধরে চলে গেছেন। এটা ওর বাবা মা ওকে বলেছিল, আর তারপর থেকে কাবির অনেক কান্নাকাটি করছে। ও তো আমাকে সব বলতো, আমি তো সেখান থেকে আপনাকে বলছি। সত্যিটা কি বলুন তো একটু। ঠিক আছে স্যার, আপনি যেহেতু সব সত্যি জানতে চাইতেছেন, আমি আপনারে অবশ্যই কমু। তাইলে কিন্তু একবারে শুরুর থেকে শুরু করতে হইব। হ্যাঁ হ্যাঁ, বলুন, সমস্যা নেই, আমার সময় আছে। আমি আর কাবির, আমরা দুইজন দুইজনরে অনেক ভালোবাসতাম। ও আমার ছাড়া কিছু বুঝতো না, আর আমি ওর ছাড়া কিছু বুঝতাম না। হ্যাঁ, ওই যে মানুষ বলে না, দুই দেহে যেন এক প্রাণ, ঠিক সেই রকম ছিলাম আমরা। আমরা দুইজন ভিন্ন ভিন্ন মানুষ ছিলাম, কিন্তু আমাদের আত্মা, আমাদের প্রাণ বোধহয় একটাই ছিল। কাবির আমার ছাড়া এক মুহূর্তও থাকতে পারতো না, আর আমি কাবিরের ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না। আমরা দুইজন দুইজনের পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু আমাদের এই ভালোবাসা আমার ফ্যামিলি কোনোভাবেই মানতে চায় নাই, কোনোভাবেই তারা মেনে নিবে না। কিন্তু আমি তো হার মানার পাত্রী না। আমি সব সময় ভাবতাম, যদি আমার বিয়ে করতে হয় তাহলে আমি কাবিরকেই বিয়ে করব। কাবির ব্যতীত অন্য কোনো পুরুষকে আমি বিয়ে করব না, অন্য কোনো পুরুষের সাথে আমি সম্পর্ক করতে পারবো না। আমার ফ্যামিলি এই বিষয়টা কোনোভাবেই মানতে চায় না। আমার ফ্যামিলি আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিতে চায়, অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। আমি আমার ফ্যামিলিকে অনেকবার বলছি, বাবা মা ভাই, আমি কাবির অনেক ভালোবাসি, আমি কাবির ছাড়া অন্য কোনো ছেলেরে বিয়ে করতে পারবো না। কিন্তু তারা তারা সবসময় বলতো যে ওই ছেলেটাকে তুই কোনোভাবেই বিয়ে করতে পারবি না, লাগলে তোরে বুড়িগঙ্গার নদীতে ভাসিয়ে দিব, তারপরে ওই কাবিরের সাথে তোকে বিয়ে দিব না। কিন্তু আমি আমি তো হার মানার পাত্রী নয়, আমি যেভাবেই হোক কাবিরকে বিয়ে করবো। আপনি জানেন, কাবিরের জন্য আমার বাবা মা আমাকে ঘরের মধ্যে পর্যন্ত বন্দি করে রাখছিল। যেই দিন আমার বিয়ে, তার আগের দিন আমি আমার এক বান্ধবীকে বলি, তুই কাবিরের রাত্রিবেলায় বলবি আমাদের বাগানে যেন অপেক্ষা করে, আমি আজকেই কাবিরের সাথে পালায়ে যাব। যেই কথা সেই কাজ। আমার বান্ধবী আমার বান্ধবী গিয়ে কাবিরকে বলে যে ভাইয়া, নেহা বলছে
নেহা আপনারে ছাড়া অন্য কাউরে বিয়ে করব না। যদি অন্য কোনো মানুষের সাথে নেহার বিয়ে হয় তাহলে সেই দিনই সে একটা কিছু দুর্ঘটনা ঘটায় ফেলবো। পরে কাবির সত্যি সত্যি রাত প্রায় তখন আনুমানিক 11টা কিংবা 11:30 বাজে, তখন কাবির আইসা আমাদের বাগান থেকে শীষ বাজাইতেছে। আর আমি তো বুঝতে পারছি যে ওইটা আমার কাবির। পরে আমি আমার 2টা জামা নিয়ে কাবিরের হাত ধরে চলে আসি। তারপরে কাবিরের সাথে আমার বিয়ে হয়, আমি কাবিরের বিয়ে করি। আমাদের বিয়ের 2 মাস পরে কাবির প্রবাস যায়। আমি কাবিরের বারবার কইছি তোমার প্রবাস যাওয়ার দরকার নাই, তুমি আমার ডাল দা ভাত খাওয়াই রাখলেও আমি তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে থাকতে পারবো না। কিন্তু কাবির আমারে কইলো, নেহা আমি তো বিদেশ যাইতেছি আমাকে ভালোর জন্যে, আমরা এখন 2 জন আছি, ভবিষ্যতে আমরা 3 জন হমো, আমাদের ঘরে নতুন মেহমান আসবো, তার ভবিষ্যৎ তো করতে হইব। আমি অনেক না করার পরেও কাবির আমার রেখে বিদেশ চলে যায়। ওই যে বাড়িতে ওর যে মা বাবা আছে তারা আমারে শুরুতে কাবিরের সামনে কিছু না বললেও কাবির বিদেশ যাওয়ার পর থেকে তাদের আসল রূপ আমি দেখতে পাই। কাবির যেদিন বিদেশ চলে গেছে আমি আমার স্বামীর জন্য কান্না করতেছিলাম। সেই দিন থেকেই আমার উপর শুরু হয় অত্যাচার, নেমে আসে কালো মেঘের ছায়া। আমার জীবনটা সেই দিন থেকে পুরো অন্ধকারে পরিণত হয়ে যায়। আমার স্বামী চলে যাওয়াতে আমি বসে বসে কান্না করতেছিলাম, আর আমার শাশুড়ি তখন এসে আমার মুখের উপর এতগুলো জামা কাপড় ছুঁড়ে মেলে বলতেছে, স্বামী কি তোর একা বিদেশ চলে গেছে? আর কারো স্বামী কি কখনো বিদেশ যায় না? এইভাবে মুখ গোমড়া করে বসে থাকলে কি হবে? সংসারের কাজকর্ম করতে হবে না? যা গিয়ে এগুলো কেচে নিয়ে আয়, এই কাপড় কাচা হইলে তারপরে বাসার রান্না বান্না করবি, বাসার সমস্ত কাজকর্ম করবি। আমি বুকে পাথর চাপা দিয়ে আমার শাশুড়ির কথা মতো কাপড়গুলো কেচে এনে বাসার সমস্ত কাজকর্ম করি। আর সেই দিন থেকে আমি হয়ে যাই বাসার কাজের লোক। বাসার সমস্ত কাজকর্ম আমি করতাম। তারপরেও কোনো দাম পাইতাম না। আমি তো বাড়ির বউ ছিলাম না, যেন আমার স্বামী প্রবাস যাওয়ার পরে আমি বাসার কাজের লোক হয়ে পড়ছি। আমাকে রাত দিন 24 ঘন্টা খাটাইতো, একটা মিনিট একটা সেকেন্ড আমাকে বসার সময় দিত না। একদিন না আমার অনেক জ্বর আইছে, আমি জ্বরের জন্য না শরীর হাত পা নাড়াইতে পারতেছি না, আমি জ্বরের জন্য বিছানা থেকে উঠতে পারতেছি না। আর তখন আমার শাশুড়ি আমার ঘরে এসে আমাকে অনেক মারধর করে। আমারে বলতেছে, তুই যে এই জায়গায় নবাবজাদির মতো শুয়ে শুয়ে ঘুমাইতেছস, বাসার কাজকর্ম কেডাই করবে? তোর বাপ মা এসে করবে? এগুলো বইল না, আমাকে অনেক মারছে। আমি যখন বললাম, মা আমি তো অসুস্থ, আমার এত মারধর কেন করেন, আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করেন, তখন সে আমাকে কি বলে জানেন? তখন আমাকে বলে, এই মুখ পুরি ছোট লোক, তোরে যে এত মারধর করি, এত অত্যাচার করি তোর উপর, তারপরে ওই বাসা থেকে যাস না কেন? তুই যদি এই বাসা থেকে চলে যাস তাহলে তো আমি আমার ছেলেরে আরেকটা বিয়ে দিতে পারি। আমার ভাতিজির সাথে আমার ছেলের বিয়ে ঠিক করছিলাম। আমার অনেক স্বপ্ন ছিল যে আমার ভাতিজির সাথে আমার ছেলের বিয়ে দিব, কিন্তু তোর জন্য আমার সেই স্বপ্ন পূরণ হইল না। তারপরে এটা তো কবই জানেন, এমন অনেক দিন গেছে
আমার শাশুড়ি খাইতে দেয় নাই। আমি 2 দিন করে না খায়া থাকছি। আর আমারে খাইতে দিত কি জানেন? 2-3 দিন পর পর আমারে খাইতে দিত 3-4 দিনের পচা ভাত। ওগুলো মনে হয় কুকুরেও খায় না। ওই খাবারগুলো আমারে দিয়ে খাওয়াইতো। কি করবো? পেটে ক্ষুধা থাকলে তো সবকিছুই মজা লাগে। পেটের ক্ষুধা বড় ক্ষুধা। পেটের ক্ষুধা মিটানোর জন্য যেই খাবার কুকুরে খায় না সেই খাবারগুলো আমি খাইছি। আমি না আমার স্বামী চলে যাওয়ার পর থেকে কখনো ডাইনিং টেবিলে বসে খাবার খাইতে পারি নাই। আমার রান্না করে খাবার দিত। মানুষ মনে হয় কোনো কুকুরের সাথে এরকম করে না, যেরকম মানুষ হয়ে আমার সাথে করছে। আমি তাদের কাছে কোনো মানুষ ছিলাম না, আমি ছিলাম তাদের হাতের খেলার পুতুল। আমার শাশুড়ি আমাকে অনেক মারধর করতো, অনেক অত্যাচার করতো, আর কথায় কথায় বলতো, তুই যাস না কেন বাসা থেকে, চলে যাস না কেন, মরতে পারিস না? এত অত্যাচার যে করি এগুলো সহ্য না কইরা পাইরা গলায় দড়ি দে, মইরা যা, নাহলে বাসা থেকে বাইরে যা। আর আমি তখন খালি কইতাম, মা, মেয়েদের জীবনে তো বিয়ে একবারই হয়, আমার বিয়ে তো হয়ে গেছে, আমি কই যাবো? আমি আপনার পোলার বউ হয়ে এই বাড়িতে আইছি লাল শাড়ি পইরা। আমার যদি এই বাড়ির থেকে বের হইতে হয় তাহলে আমি কাফনের কাপড় পরেই বের হব, তাছাড়া আমি কোনো জায়গায় যাব না। পরে তাও আমার শাশুড়ি আমারে মারধর করতো। একদিন একদিন আমার শাশুড়ি আমারে মারতে মারতে রক্তাক্ত কইরা আমারে চুলের মুঠি ধইরা বাসা থেকে বের করে দেয়। বাসা থেকে বের করার পরে আমার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। আমার আর তখন কিছু করার থাকে না, বাধ্যতামূলক ওই বাসা থেকে আমার চলে আসতে হয়। চলে আসার পরে না আমি অনেক জায়গায় চাকরির জন্য গেছি, অনেক জায়গায় চাকরির খোঁজ করছি, কিন্তু কোনো জায়গায় আমার চাকরি হয় নাই। আপনি তো জানেনই, ঢাকা শহরে চাকরি করতে হইলে হয়তো বা মামা খালু লাগবো, নইলে পরে টাকা পয়সা লাগবো, নইলে পরে নিজের ইজ্জত বিক্রি করতে হইব, যার কোনোটাই আমার দ্বারা সম্ভব ছিল না। আমার কাছে টাকা পয়সাও ছিল না, আর আমি তো আমার মা বাবার সাথে যোগাযোগ করি না। ওই জায়গা থেকে আমার মা বাবাও ছিল না, আর রইল বাকি নিজের ইজ্জত। ওইটা তো আমার স্বামীর আমানত। আমি কিভাবে নিজের স্বার্থের জন্য আমি যেই মানুষটার এত ভালোবাসছি, যেই মানুষটা আমার এত বিশ্বাস করে, সেই আমানতের খেয়ানত করব? আমি পারি নাই। চাকরি না পায়া মানুষের বাসায় কাজ করছিলাম, মানুষের বাসায় কাজ করতেও যাইতাম, কিন্তু মানুষ তো কাজের লোকরে মানুষ মনে করে না। কিছু কিছু নরপিশাচের জন্য মানুষের বাসায় কাজ করেও না কোনো শান্তি নাই, শান্তি পাওয়া যায় না। আমি যেই বাড়িতে কাজ করতাম না, ওই বাড়ির যে স্যার ছিল আমার দিকে কোন নজরে তাকাইতো, সবসময় আমার দিকে বাজে বাজে নজরে তাকাইতো, আর অনেক খারাপ খারাপ কথা কইতো, যেইগুলো সহ্য করা আমার পক্ষে সম্ভব ছিল না। পরে একদিন ওই বাড়ির থেকেও চলে আসি, কারণ আমার কাছে সবচাইতে দরকার জিনিস হচ্ছে আমার ইজ্জত। মাইয়া মানুষের ইজ্জত যদি একবার হারাই যায়, সেই ইজ্জত আর কখনো ফিরে পাওয়া যায় না। এই জন্য আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি মানুষের বাসায় কাজ করাও বাদ দিয়ে দিই। এখন ঢাকা শহরে চলতে হইলে, পেটে কিছু দিতে হইলে, কিছু খাইতে হইলে কেউ তো আর এমনি এমনি দিব না। আমি কি করবো, কই যাবো, কোনো দিশা মিশন না পাইয়া একদিন একটা গ্যারেজে যাই। গ্যারেজে যাইয়া ওই গ্যারেজের যে মালিক আছে, ওই মালিকের হাতে পায়ে ধরি, কিন্তু উনিও না আমার অটো দেওয়ার জন্য রাজি হয়েছিল না। পরে আমি ওনারে ভাই বানাইছি।
ওনার হাতে পায়ে ধইরা অনেক কান্নাকাটি কইরা আমার দুঃখের কথা কইয়া আমি তার কাছ থেকে এই অটোটা নিছি। এখন এই অটো চালাই, আর যে 2 টাকা পাই ওই 2 টাকা দিয়া আমি আমার পেটে 2 বেলা 2 মুঠো ডাল ভাত দেই। মাইয়া মানুষ, প্যাসেঞ্জারও কম। সবাই কয় তুমি তো মাইয়া মানুষ, তুমি কি লিগা অটো চালাও, তোমার গাড়িতে যাওয়া যাইব না? যদি অর্ধেক রাস্তায় নিয়ে যায় তুমি গাড়ি চালাইতে না পারো, তুমি যদি অ্যাক্সিডেন্ট করো বা তুমি যদি কোনো প্রতারক চক্র হও, তখন কারণ আমি বিশ্বাসই করাইতে পারি না যে মাইয়া মানুষ তো শখে বসে অটো চালায় না। মাইয়া মানুষের জীবনে যে কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করার পরে তারপর আইসি অটো চালাইতে। কি করব? এই যে এখন যে টাকা ইনকাম হয় ওই টাকা দিয়া নিজের পেট ভরাই, 2 বেলা 2 মুঠো খাইতে পারলেও ওই টাকা দিয়া ভালো থাকার চেষ্টা করি। আপনি জানেন আমার স্বামী কাবিরের সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করতে পারি নাই। ওর বাসায় থাকতেও ওর মায়ের আমি অনেকবার কইতাম যে আমার একটু আমার স্বামীর সাথে কথা কন না, সে আমারে কথা কইতে দিত না। সব সময় কইতো তুই এত কথা কয়ে কি করবি, তোর কথা কইতে হইব না, আমার পোলারে তাবিজ করবি, তাবিজ করার লিগে কথা কবি, আমার পোলার কাছে কান পড়া দিবি আমার নামে, আমার কথা কইতে দিত না। কি করবো এখন যদি আমার কথা কইতে না দেয়? আমি তো আর জোর করে কথা কইতে পারি না। আমি কইছিলাম যে আমার একটা ফোন কিনা দিলে হয়তো বা ভালো হইতো, আমি আমার স্বামীর সাথে কথা কইতে পারতাম, কিন্তু তাও দেয় নাই। বাড়ির থেকে চলে আসার পরেও ওর আগের নাম্বারে আমি ফোন দিছি, কিন্তু ফোন তো আর দিলে কোনো লাভ নাই, ফোন দিয়ে তো আর কিছু করতে পারবো না, কারণ ও তো বিদেশ চলে গেছে। ফোন বারবার বন্ধ কইছে। এখন ওর বিদেশি নাম্বার তো আমার কাছে ছিল না, আমি কইতেও পারি না। পরে আর ওর সাথে যোগাযোগ হয় নাই। এখন খালি আমার ভরসা একজনই, উনি হইছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আমার ভাগ্যে আমার স্বামীর সাথে দেখা হওয়ার লেখা রাখে, তাইলে কোনো না কোনো দিন আমার স্বামীর সাথে অবশ্যই আমার দেখা হইব। আল্লাহ তাআলা ভাগ্যে যার যেটা লেখা রাখছে সেটা 2 দিন আগে হোক বা 2 দিন পরে হোক অবশ্যই পূরণ হইব। আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই, আমি কারো কাছে কিছু কইতেও চাই না। আমার সব বিচার, সব অভিযোগ ওই একজনের কাছে, ওই উপর আল্লাহর কাছে। তবে আমি সবসময় মনে করি আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, আল্লাহ কখনো কোনো বান্দার খারাপ চায় না। এখন আল্লাহ তাআলা যা আমার ভাগ্যে লিখে রাখছে তাই হইব। আমার ভাগ্যে যা ছিল তাই এতদিন হয়েছে। যাই হোক, আপনার সাথে তো অনেক কথাই কইলাম, অনেক দিন ধরেই না আমার মনের মধ্যে অনেক কষ্ট জমা ছিল, কাউরে কইতে পারতাম না। আজকে আপনি নিজের থেকে জানতে চাইছেন, এই জন্য আমি আপনারে কইলাম। আপনারে কইয়া না আমি অনেকটা শান্তি পাইলাম, আমার মনটা অনেক দিন পরে হালকা হইলো। আপনার অনেক সময় নষ্ট করে ফেলাইলাম। আচ্ছা আপনি আমার গাড়িতে ওঠেন, লন আপনি কই যাইবেন, আপনারা লইয়া যাইতেছি। আর যদি কাবিরের সাথে কোনোদিন আপনার দেখা হয় আবার, তাহলে আপনি দয়া করে আমার কথা একটু কইেন। উঠেন। নেহা, আরে কাবির, তুমি তুমি আরে কাবির, তুমি কেমন আছো কাবির? কেমন আছো তুমি? হ্যাঁ তুমি, আমি কোনো ভাবতেই পারি নাই কাবির তুমি আসছো। আমি কোনো ভাবতে পারিনি কাবির। তুমি জানো তোমার মা আমার উপর কত অত্যাচার করছে, আমার উপর কত জুলুম করছে, আমার কি করছে। তোমার মা আমার চুলের মুঠি ধরে আমার বাসা থেকে বের করে দিয়েছে কাবির। আমি বের হয়ে আসতে চাই নাই কাবির, তোমার মা জোর করে আমার বাসা থেকে বের করে দিয়েছে। আমার কোনো দোষ রিল্যাক্স হও, রিল্যাক্স হও। শুনো শুনো শুনো, আমি শুনো শুনো, দেখো দেখো আমার দিকে, দেখো দেখো।
আমি তখন এসে কিছু চাই না, আর কোনো কষ্ট হবে না তোমার, আর কোনো কষ্ট হবে না। আমি যদি একটাবার জানতে পারতাম যে আমার বাবা মা তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করছে, আমি এই প্রবাসী মাটিতে কখনোই থাকতাম না, আমি ছুটে তোমার কাছে চলে আসতাম। আমি কখনো ভাবতে পারিনি যে বাবা মাকে আমি এত ভালোবেসেছি, আমার সেই বাবা মা তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করছে, আমি কখনো ভাবতে পারিনি। আমি বাবা মাকে যখনই ফোন করতাম বলতো নেহা এখানে গেছে, ওখানে গেছে, কাজ করছে, ঘুম পড়ছে, তোমার সাথে আমি কখনো কথা বলতে পর্যন্ত দেয়নি। আর শেষে কিনা আমাকে একদিন ফোন করে বলেছে তোর বউ, তোর ভালোবাসার নেহা, যাকে তুই ভালোবেসে বউ করে আমার বাড়িতে আনছিলি, ও ও তো আমাদের পরিবারের মান সম্মানের চুল লাগাইয়া চলে গেছে, ও অন্য একটা ছেলের হাত ধরে বাসা থেকে পালিয়ে গেছে। আর তুমি এইগুলো বিশ্বাস করছো? তুমি তোমার নেহারি এই চিনলা, তুমি আমার চেনো না। শোনো শোনো, আমি কিন্তু কখনো বিশ্বাস করিনি, আমার মনে সবসময় বিশ্বাস ছিল যে না, আর যাই হোক আমার নিয়ে আমাকে কখনোই ঠকাবে না, কারণ নিয়ে আমাকে অনেক ভালোবেসে আমার হাত ধরে ওর বাসা থেকে বেরিয়ে আসছে। আমার নিয়ে আমার সাথে কখনোই বেইমানি করবে না। আর তাই তো দেখো না, আমি লাস্টের থেকে না বেরে প্রবাস থেকে চলে আসছি, কিন্তু আমি কখনো ভাবিনি যে তোমার সাথে এইভাবে দেখা হবে। তুমি রিক্সা চালাও। কবির, কবির, আমি জানতাম যে তুমি একদিন না একদিন ঠিকই আমার কাছে ফিরে আসবা। আল্লাহ একদিন না একদিন ঠিকই তোমার আমার কাছে ফিরাই দিব। আমার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। আমি আজকে অনেক খুশি। শোনো শোনো, আর না, যা হবার না এখনই হবে। আমার বাবা মা তোমার সঙ্গে যে কাজটা করেছে না, এটা মোটেও ওরা ঠিক করে নেই। এদের জবাব ওদের কাছ থেকে আমি নিব। এখনই তোমাকে নিয়ে আমি আমার বাসায় যাবো, বাসায় গিয়ে তাদেরকে বলবো যে আমার নেহা কি অপরাধ করছিল, হ্যাঁ কি অপরাধ করছিল, যার জন্য তোমরা তার সাথে এমন ব্যবহার করছো। হ্যাঁ, শেষ পর্যন্ত তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে আমাকে ফোন করে বলছো কি যে তোর নেহা অন্য একটা ছেলে হাত ধরে চলে গেছে। ফাইন, আমি এতদিন যে কষ্ট করেছিলাম না, বিশ্বাস করো, আমি যখনই ছিলাম প্রবাসে আমার সবসময় তোমার কথা মনে পড়লো যে আমার নেহা এখন কি করছে, কই আছে, কি করতেছে না করতেছে, আমি অল টাইম তোমার কথা ভাবতাম। কিন্তু না, আজকে আমি সব সত্যি বুঝতে পারছি, সব সত্য আমার সামনে একদম চকচক করছে। নেহা চলো। না, আমি যাব না। আমি গেলে তোমার মা বাবা আমারও মারধর করবো। নেহা তুমি আমাকে দেখো, তুমি আমাকে জানো না, আমার উপরে তোমার বিশ্বাস নেই বলো? আমি এসে গেছি, তোমার গায়ে তো হাত দেওয়া দূরের কথা, তোমার গায়ে কটা ফুলের টুকরো দিতে পারবে না, ঠিক আছে? চলো আজকে